সালাম আলাইকুম। চলে আসলাম যত সব পার্থক্য সিরিজের 2 নম্বর ক্লাস, সেটা হচ্ছে আমাদের অধ্যায় 2 জীবকোষ আর টিস্যু। এই চ্যাপ্টারটা অনেকটাই বড়। ফার্স্টের পার্টটা তোমাদের প্ল্যান্ট পার্টটা, উদ্ভিদ পার্টটা আছে, এরপর আমাদের প্রাণীর পার্টটা আছে। চ্যাপ্টারটা অনেক বড় আমি জানি, এই জন্য পার্থক্য অনেক বেশি। সো আমি তোমাদের কম্পেয়ার করে বুঝা দেওয়ার ট্রাই করবো, যেগুলো হচ্ছে তোমরা একটু কঠিন ভাবো সেগুলো একটু দেখাই দিব। আর বাকি সব তোমরা ইনশাল্লাহ এমনিতেই পারবা। অবশ্যই তোমাদের স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তোমরা নিজেরা পড়ে পড়ে তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে লিখতে পারবা। ওকে, চলো শুরু করি। শুরুতে আমাদের একদম নর্মাল হিসাব, আমাদের কোষ কোষ তো আমরা জানি যে কোষের প্রকারভেদ কিছু আছে। হ্যাঁ, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষ। তো দেখে ফেলি কি কি আছে। ছবিগুলো তো আমরা দেখতেছি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি, এটা হচ্ছে নর্মাল একটা অ্যানিমাল সেলের ছবি বা প্রাণী কোষের ছবি। তো আদি কোষ কেন বলে? প্রথম কথাই হচ্ছে এটার যে নিউক্লিয়াসটা এটা সুগঠিত না। গতকালকে লাস্ট ক্লাসে যেটা ছিল সেটা বলেছিলাম যে আদি কোষে তোমার সুগঠিত না মানে কি, তোমার শুধুমাত্র নিউক্লিয়াসে নিউক্লিয়য়েড থাকবে, মানে ক্রোমাটিন তন্তু থাকবে, থাকবে না কোনো নিউক্লিওলাস, কোনো নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়ার মেমব্রেন, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র ক্রোমাটিন তন্তু থাকবে। তখন তাকে বলা হবে সুগঠিত নয় বা আদি কোষ। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কেন তাকে প্রকৃত কোষ বলে? কারণ তার নিজের সুগঠিত নিউক্লিয়াস আছে। এরপরে হচ্ছে ডিএনএটা। তো ডিএনএ হচ্ছে তোমার থাকবে কিরকম, ডিএনএ থাকবে বৃত্তাকার। ওকে, ডিএনএটা থাকবে বৃত্তাকার, অনেকটা এরকম এরকম করে পেছনে পেছনে গোল থাকবে, বুঝছো? আর আমাদের যে ডিএনএ এজ এ প্রকৃত কোষের প্রাণী, আমাদের ক্ষেত্রে ডিএনএ থাকে সূত্রাকার। ওকে, এরকম। ওকে, এরকম এরকম থাকে, সূত্রাকারটা থাকে। তোমরা অবশ্যই ডিএনএ দেখছো এরকম থাকে, ডাবল হেলিক্সের মতো, তাই না? এরকম থাকে, এরকম হচ্ছে আমাদের ডিএনএ। আর যেটা হচ্ছে আদি কোষ মানে ব্যাকটেরিয়ার মতো যারা আছে প্রাণী, তাদের ক্ষেত্রে ডিএনএ থাকে এরকম বৃত্তাকার। এবার হিস্টোন প্রোটিন, যেহেতু ডিএনএ হচ্ছে ওদের এক বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএতে কখনো হিস্টোন প্রোটিন থাকবে না। কেন? কারণ হিস্টোন প্রোটিনের কাজ হচ্ছে এই যে আমাদের ডাবল হেলিক্সটা শেপটা তৈরি করছে, এই যে সূত্রাকার শেপটা, এটা ধরে রাখা। এই জিনিসটা তৈরি করার জন্য, এটা কনডেন্স করার জন্য আমাদের কি লাগবে? হিস্টোন প্রোটিন লাগবে। যেহেতু ওর নিজের সূত্রাকার ডিএনএ নাই, সো হিস্টোন প্রোটিনও লাগে না, তাই না? তো হিস্টোন প্রোটিন থাকবে না। আর আমাদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন এবং অন্যান্য উপাদান লাগবে প্রকৃত কোষের ক্ষেত্রে। এরপর আগে বলেছিলাম গত ক্লাসে, যেটা হচ্ছে শুধুমাত্র আদি কোষে কি কোনটা থাকে? কোষাঙ্গাণু রাইবোজোম থাকে, শুধুমাত্র রাইবোজোম থাকবে। বাকি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু থাকবে না। এটা কাদের থাকবে? এটা হচ্ছে আমাদের থাকবে প্রকৃত কোষের ক্ষেত্রে। ওকে, এখানে শুধুমাত্র রাইবোজোম থাকবে, আর কিচ্ছু থাকবে না, খেয়াল রাখো। এরপর শ্বসন, যেহেতু ওদের হচ্ছে রাইবোজোম থাকে, ওদের অনেক মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া না থাকলে অবশ্যই সবাত শ্বসন হবে না। কারণ আমরা জানি আমাদের সবাত শ্বসন যেটা যেটা 4টা স্টেপ থাকে, ওই 4টা স্টেপ কিসে লাগে? মাইটোকন্ড্রিয়া লাগবে অবশ্যই। মাইটোকন্ড্রিয়া না থাকলে তোমার সবাত শ্বসন হতে পারবে না। সো ওদের অবাত শ্বসন হবে। অবাত শ্বসন মানে কি ভাই? যেখানে অক্সিজেন নাই, অক্সিজেন বিহীন যে শ্বসন সেটা হচ্ছে অবাত শ্বসন। আর অক্সিজেন থাকলে সেটা হচ্ছে সবাত শ্বসন। যেহেতু আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, আমরা অক্সিজেন নিয়ে সেটা সবাত শ্বসন ঘটাতে পারি। এরপর আছে আমাদের উদাহরণ লাস্টলি, সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আর হচ্ছে ব্যাকটেরিয়া। অলরেডি ছবি দেখছো তোমরা ব্যাকটেরিয়ার। আর লাস্টে আমাদের সব প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে বাকি যে প্রাণী কোষ যেগুলো আছে বা উদ্ভিদ কোষ যেগুলো আছে। ওকে, বাকি সব প্রাণী উদ্ভিদ কোষই কিন্তু প্রকৃত কোষ। শুধুমাত্র মনের শ্রেণী যারা আছে, মনের রাজ্যের যারা আছে, মনের রাজ্যের সবে হচ্ছে আদিকোষী প্রাণী। ওকে, পরের ডিফারেন্সটা দেখি, সেটা হচ্ছে আগের পার্টটা ছিল নিউক্লিয়াসের ভিত্তিতে, আর এবারটা হচ্ছে কাজের ভিত্তিতে, কি কাজ করে যে কোষটা, তা হিসাব করে দেহকোষ আর জনন কোষ। বিভিন্ন ধরনের দেহকোষ আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো ছবিতে আমরা আসছে, তোমরা ভালো মতো দেখতে পারবা স্লাইডে। আর এটা হচ্ছে আমাদের জনন কোষ। ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে কি আমাদের শুক্রাণু, আর মেয়েদের থাকে কি ডিম্বাণু। ওকে, এখন আমরা ডিফারেন্সগুলো দেখি। এটা মেইনলি হচ্ছে তোমার হাইয়েস্ট 3 মার্কে আসতে পারে, তার চেয়েও কম। 3 মার্কে খুব কমই আসবে, 2 মার্কে বেশি আসবে। তাই হচ্ছে আমাদের 3টা ডিফারেন্স আমি রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে 2 মার্কে আসতে পারে এটা, বা 2 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের আসবে এসএকিউ সেখানে আসতে পারে। তোমরা কি দেখবো? প্রথম হচ্ছে কাজ কি, কাজটা দেখবো। সেটা হচ্ছে দেহকোষ কি করবে? আমাদের জীব দেহটাকে গঠন করবে। কাদের জীব দেহ? বহু কোষী জীবের দেহ, খেয়াল রাখো, তাই না? একটা কোষ দিয়ে যদি জীব গঠন হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে সেই আসলে জীবটা আলাদা আলাদা করে গঠন করতে হচ্ছে না। বাট আমাদের ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের মানুষের শরীরে 30 ট্রিলিয়ন কোষ আছে, সেগুলো একসাথে মিলেমিশে এই যে আমাদের দেহ গঠন করতেছে। এটা হচ্ছে দেহকোষের কাজ। তো জনন কোষের কাজ কি? সেটা হচ্ছে আমাদের প্রজনন করা, রিপ্রোডাকশন, পরবর্তী প্রজন্মের জন্য এই জনন কোষের কাজ। ওকে, এরপর হচ্ছে আমাদের কোষ বিভাজন। যেহেতু দেহকোষ কিভাবে কোষ বিভাজন হবে? আমরা জানি কোষ বিভাজন 2 রকমের আছে, মেনলি 3 রকমের: অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। এর ভিতরে মাইটোসিসের মাধ্যমে আমাদের এই দেহকোষগুলা বিভাজন হয়। ওকে, মাইটোসিসের মাধ্যমে। আর মিওসিসের মাধ্যমে কি হয়? জনন কোষটা হয়ে যায়। ওকে, আর লাস্টে হচ্ছে আমাদের উদাহরণ। আমাদের কোথায় থাকে দেহকোষ?
তুমি এখানে বলছে মূল, কাণ্ড, পাতা সৃষ্টিকারী কোষ, যে কোনো বলতে পারো, আমাদের শরীরের যে কোনো বলতে পারো, যে আমাদের শরীর, মানুষ শরীরের কোষগুলো, হ্যাঁ, জনন কোষ বাদে মানুষ শরীরে মনে করো হাতের কোষ, সেটাও কিন্তু আলটিমেটলি আমাদের কি, আমাদের মাইটোসিস ঘটে, তার মানে কি দেহ কোষ, তো আমাদের দেহ গঠন করতেছে, আমাদের যকৃতের কোষগুলো সেম বলতে পারো। আর আমাদের জনন কোষ কোনগুলো আছে, খালি দুইটা এক্সাম্পলই বলেছিলাম, শুক্রাণু আর ডিম্বাণু। ওকে, সেটা হচ্ছে গাছের ক্ষেত্রেও, মানুষের ক্ষেত্রেও, যে কোনো প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে একমাত্র জনন কোষ দুটো। তো এটা হচ্ছে আমাদের গেল। এরপর আসলে আরো দুইটা কোষ, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এতক্ষণ তো আমরা ওভারঅল বেসিসে বললাম, এখন আমরা ডিরেক্ট উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে একটু ডিফারেন্স গুলো দেখবো। ওকে, প্রথমত উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, আর আমাদের শরীরে কোষ প্রাচীর থাকবে না, অবশ্যই থাকবে না। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে বাইরে যে একটা সবুজ রঙের মোটা একটা বর্ডার দেখতে পাচ্ছ না, এই বর্ডার গুলোই হচ্ছে কোষ প্রাচীর, যেটা কিন্তু প্রাণী কোষে দেখা যাচ্ছে না, মানে আমাদের কিন্তু নাই। এরপর প্লাস্টিড থাকবে আর আমাদের প্লাস্টিড থাকবে না। ওকে, প্লাস্টিড হচ্ছে, এখানে অবশ্য জুম করে দেখা যাচ্ছে না, বাট প্লাস্টিড হচ্ছে এমন একটা কোষাঙ্গাণু যার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু মানুষ তো নিজের খাদ্য বা যে কোনো প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাই যদি প্লাস্টিড থাকতো বা ক্লোরোপ্লাস্ট থাকতো মেইনলি, তাহলে কিন্তু আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতাম, যেহেতু পারি না তারপর আমাদের নাই, তাই না? এরপর হচ্ছে কোষ গহ্বর থাকবে আর অনেক বড়, দেখো এই যে মাঝখানে বিশাল গ্যাপ দেখতেছো, এই যে বিশাল গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে, একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে বিশাল গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপটাই হচ্ছে তোমার কোষ, তোমার কোষ গহ্বর, বুঝছে, ফাঁকা জায়গাটা। কিন্তু এটা দেখতেছো অনেক বড়, বাট আমাদের শরীরে বা প্রাণী কোষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কোষ গহ্বরটা দেখা যায় না, আর দেখা গেলেও অনেক ছোট। দেখো ঠিক আছে, ছোট একটা গোল দেওয়া আছে, জাস্ট ছোট, এটা হচ্ছে খুবই রেয়ার, সব কোষে থাকেও না। সো আমাদের ক্ষেত্রে কোষ গহ্বর থাকে না, আর থাকলেও সেটা অনেক ছোট পরিমাণে হবে। এরপর আমাদের ক্ষেত্রে মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না, আর আমাদের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওল হচ্ছে আরেকটা কোষাঙ্গাণু, যেটা হচ্ছে আমরা যখন কোষ বিভাজন হয় সেক্ষেত্রে ওরা অ্যাস্টার রে তৈরি করে বা অ্যাস্টার রশ্মি তৈরি করে, যার মাধ্যমে স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়। ওকে, তোমরা যখন ইয়াতে দেখবা, কোষ বিভাজন চ্যাপ্টারটা দেখছো অবশ্যই, ছবিতে দেখবা, মানে ইয়ার ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে উপর নিচে, সেলের উপর নিচ থেকে হচ্ছে একটা গোল গোল কিছু থেকে স্পিন্ডল ফাইবারগুলো তৈরি হয়, অ্যাস্টার রশ্মি তৈরি হয়, স্পিন্ডল ফাইবার তৈরি করে। সেটা কি, সেগুলো হচ্ছে সেন্ট্রিওল। সেটা কাদের থাকে, প্রাণী কোষে থাকে, কিন্তু সেটা উদ্ভিদ কোষে থাকে না। তো এটা গেল আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এরপর ডিফারেন্সটা আসছে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য কি। তো এই দেখতেছো একটা বিশাল মোটা বর্ডার, যেটা সবুজ রঙের যে বর্ডারটা, এই বর্ডারটাই হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা, এই যে বাইরে যে মোটা একদম সবুজ যে বর্ডারটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর। তোমরা যখন এই স্লাইডটা ভালো মতো নিজের কাছে দেখবা, তখন ভালো মতো বুঝতে পারবা ছবিটা। এরপরে দেখবা ইমিডিয়েটলি নিচে হচ্ছে আর একটা ছোট করে সাদা একটা লাইন আছে, সেটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। ওকে, বাইরের মোটা যে বলছিলাম, এই যে এই ক্ষেত্রে ছবিটা যদি দেখি, এই যে বাইরে যে মোটা বর্ডারটা সবুজ রঙের, সেটাই হচ্ছে তোমার কি, কোষ প্রাচীর। আর তার ভিতরে একটা ছোট করে আরেকটা বর্ডার থাকবে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে পার্থক্য কি এখন দেখি। ফার্স্ট অফ অল, এই যে কোষ প্রাচীর, বাইরের যে মোটা পার্টটা, সেটাতে কোনো জীবন নাই, মানে প্রোটোপ্লাজম নাই, বুঝছো? যেখানে জীবন আছে, মানে প্রোটোপ্লাজম আছে, সেখানেই জীবন আছে। যেহেতু এখানে কোনো প্রোটোপ্লাজম নাই, সো এটা হচ্ছে নির্জীব, কোনো জীবন নাই। আর যদি কোষ ঝিল্লির কথা বলি, সেই কোষ ঝিল্লি যে ভিতরের লেয়ারটা, সেটা কিন্তু প্রোটোপ্লাজমের সংস্পর্শে আসে, এই জন্য এটা সজীব। এরপর তোমার হচ্ছে অবস্থান, কোষ প্রাচীরটা কই থাকে, কোষ ঝিল্লির বাইরে থাকে। আমরা তো অলরেডি দেখলাম যে সবচেয়ে বাইরের লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভিতরটা হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির বাইরে থাকে, আর সেটা হচ্ছে কোষ ঝিল্লিটা মানে খালি কোথায় থাকে, উদ্ভিদ কোষে থাকে। সে মাত্র দেখলাম আমরা আগেরটাতে যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ কোথায় সে কোষ প্রাচীর থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। কিন্তু কোষ ঝিল্লিটা উদ্ভিদ আর প্রাণী কোষ দুই জায়গাতেই থাকে, এটা খেয়াল রাখো। ওকে, আর গঠন যদি বলি, এই কোষ প্রাচীর আমরা জানি যারা উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার কি, সেলুলোজ দিয়ে নির্মিত। আমরা কিন্তু এটা গত ক্লাসে পড়েছিলাম 1 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে, যে সরি, পেপটিডোগ্লাইকান, কাইটিন, এগুলো দিয়েও কিন্তু তোমার কোষ প্রাচীর তৈরি হতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে মেইনলি হচ্ছে সেলুলোজ দিয়ে নির্মিত কোষ প্রাচীর পাওয়া যায়। আর কোষ ঝিল্লিটা হচ্ছে প্রোটিন আর লিপিড, লিপিড প্রোটিন দিয়ে হচ্ছে তৈরি হয়। কোষ ঝিল্লিটা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। ওকে, এরপর হচ্ছে তোমার কাজ। তো কোষ প্রাচীর কাজ কি, সবচেয়ে বাইরে থাকে, সো এটা হচ্ছে এই যে কোষটার আকার আকৃতিটা নিয়ন্ত্রণ করে, আর কোষকে দৃঢ়তা প্রদান করে, মানে মেইনলি বাইরে থেকে সুরক্ষা করে। ওকে, বাইরে থেকে যাতে এটাকে অ্যাটাক করতে না পারে বা এটাকে শেপটা যাতে নষ্ট না করতে পারে, সেটা হচ্ছে ইনশিওর করে কে, কোষ প্রাচীর। আর কোষ ঝিল্লির কাজ কি, এটা হচ্ছে বাইরে থেকে ভিতরে যে বস্তুগুলো চলাফেরা করবে সেগুলোর যাতায়াতটা নিয়ন্ত্রণ করে। ওকে, আর হচ্ছে আরেকটি করে প্রোটোপ্লাজমের অংশটা আছে, বলছিলাম অলরেডি প্রোটোপ্লাজম থাকবে, এই জন্য তো এটা সজীব। সো ভিতরে যে প্রোটোপ্লাজমের অংশটা আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, কোষ অঙ্গাণু আছে, সেগুলো সংরক্ষণ করে। ওকে, তাহলে কি বললাম, কোষ প্রাচীরটা কি করে,
বাইরের আকার আকৃতিটা নিয়ন্ত্রণ করবে, আর এটার দৃঢ়তা প্রদান করবে, মানে যাতে হচ্ছে যে কেউ এসে এটাকে চাপায় না ফেলতে পারে। আর কোষ ঝিল্লি কি করবে, ভিতরে যাতায়াতটা নিয়ন্ত্রণ করবে, বাইরে থেকে এই যে কোষের বাইরে থেকে কোষের ভিতরে কোনো কিছু যাতায়াত করার সময় সেটা নিয়ন্ত্রণ করবে কে, কোষ ঝিল্লি। প্লাস কি করবে, এই যে ভিতরে প্রোটোপ্লাজমের সাইটোপ্লাজমের অঙ্গাণু আছে, নিউক্লিয়াস আছে, সেগুলো কি করবে, সেগুলো হচ্ছে সংরক্ষণ করবে। ওকে, এরপর আসছে আমাদের একটু সাইটোপ্লাজমের অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়ার ছবিতে আমরা দেখতেছো, ক্লোরোপ্লাস্টের ছবি দেখতেছো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কেন, কারণ শুধু মাইটোকন্ড্রিয়া, শুধু ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য প্লাস হচ্ছে সেটা ছবি আঁকতে প্রচুর পরীক্ষা আসে, প্রচুর। এই চ্যাপ্টারে ওয়ান অফ দ্য কমন কোশ্চেন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ বর্ণনা করো অথবা ক্লোরোপ্লাস্টের চিত্র সহ বর্ণনা করো। তো তোমাদের এটার ফিগারগুলো ভালো মতো শিখতে হবে। আর আমরা এখন ডিফারেন্সটা দেখবো, পার্থক্যটা যদি দেখি তাহলে কিন্তু বৈশিষ্ট্য অনেকখানি পড়া হয়ে যাবে, তাই না? ওকে, দেখি। তো মাইটোকন্ড্রিয়া, প্রথমত হচ্ছে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ আর প্রাণী কোষ সব জায়গায় দেখা যাবে, অবশ্যই। আমি বলেছিলাম আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়া থাকে, আমাদের শক্তি উৎপাদন করতে হবে, সেটা উদ্ভিদ কোষেও করতে হবে, তাদেরও মাইটোকন্ড্রিয়া থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টটা থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, এই জন্য আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, উদ্ভিদরা পারে। এরপর আসে আমাদের সম্পূর্ণ বা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। দেখো এই যে প্রকোষ্ঠগুলো দেখতেছো, এগুলা কিন্তু কোনো স্পেসিফিক প্রকোষ্ঠ বা চেম্বার বিভক্ত না, এটা কিন্তু মানে প্রকোষ্ঠ পুরোটা কিন্তু ভাগ হয় না, দেখো সবগুলা কিন্তু কোনো না কোনো ভাবে জোড়া লাগানো আছে, এজন্য অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকোষ্ঠ নাই, এটা পুরোটাই নির্দিষ্ট একটা চেম্বার, পুরোটা একটা চেম্বার, কারণ আলাদা চেম্বার নাই। বাট এই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা চেম্বার আছে, আউটার চেম্বার আছে, ইনার চেম্বার আছে, কিন্তু অসম্পূর্ণ। এরপর এক্ষেত্রে রঞ্জক পদার্থ থাকে না, অবশ্যই। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু আলাদা কোনো নিজস্ব রং নাই। আমাদের হিমোগ্লোবিন যেমন একটা রং, যার জন্য আমাদের রক্তের রং লাল, কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজের রং নাই। তো ক্লোরোপ্লাস্টে কিন্তু নিজের রং আছে। কেন? কি ধরনের কালার? সবুজ, দেখতে পাচ্ছি আমরা। এই সবুজ কালারের জন্যই ক্লোরোপ্লাস্ট, মানে পাতা এত ক্লোরোপ্লাস্ট থাকে দেখেই সবুজ দেখা যায়। তারপর ক্রোমোপ্লাস্ট আছে, আমরা কিছু পরে দেখবো, ওগুলাতে রঞ্জক পদার্থ থাকে। তো এটা হচ্ছে আমাদের সবুজ রঞ্জক পদার্থ থাকে। এরপর আমাদের থাইলাকয়েড থাকে না, এক্ষেত্রে থাইলাকয়েড থাকে। এটা তোমাদের হচ্ছে যখন তোমরা ডিফারেন্স বা পার্থক্য বানাবা, তখন সেক্ষেত্রে তোমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা এমন কিছু দিতে পারো যেটা এখানে আছে এখানে নাই, এটা তো একটা পার্থক্য, তাই না? মানে ক্লোরোপ্লাস্টে আমরা জানি থাইলাকয়েড থাকে, যেটা মাইটোকন্ড্রিয়াতে থাকে না। আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়াতে তোমার কি আছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স আছে, যেটা কিন্তু ক্লোরোপ্লাস্টে থাকবে না, এরকম বলতেই পারি। কারণ হচ্ছে যেটা মাইটোকন্ড্রিয়াতে আছে সবকিছু অবশ্যই ক্লোরোপ্লাস্টে নাই, এটাই তো ডিফারেন্সের মেইন কারণ, তাই না? এরপর লাস্টলি বলছে কোয়ান্টোসোম নামের দানা থাকে, কোয়ান্টোসোম নামের দানা থাকে, আর এটার ক্ষেত্রে অক্সিসোম নামের দানা থাকে। এই দানাগুলো থেকে মেইনলি শক্তি বা খাদ্য উৎপাদন হয়। তো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় দানার নামটা আলাদা, সেটা আমাদের দেখার বিষয়। একটা হচ্ছে অক্সিসোম আর একটা হচ্ছে কোয়ান্টোসোম, এই দুটা আলাদা আলাদা নামের দানা থাকে। সো এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। এখান থেকে তোমরা মেইনলি ডিফারেন্সটা হচ্ছে বলছি তো 3 মার্কের জন্য তোমার কি আসে, চিত্র সহ বর্ণনা করা। সো চিত্রগুলো ভালো মতো শিখতে হবে, এটার যে তোমাদের বইয়ে সুন্দর মতো ছবি আছে, ছবিগুলো মানে আঁকানোর মতো ছবিগুলো ভালো মতো শিখতে হবে, আর সেই অনুযায়ী তোমার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো বা বৈশিষ্ট্যগুলো শিখতে হবে। ওকে ওকে, পরেরটা দেখি। এবার আছে প্লাস্টিডের প্রকারভেদ। মাত্র আমরা দেখলাম এই ক্লোরোপ্লাস্টকে দেখলাম, আছে ক্লোরোপ্লাস্ট, আর একটা আছে ক্রোমোপ্লাস্ট, আর লাস্টে লিউকোপ্লাস্ট। 3 ধরনের প্লাস্টিড দেখা যায়। ক্লোরোপ্লাস্ট আমরা দেখছি সবুজ, লিউকোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড, আর লিউকোপ্লাস্ট হচ্ছে নো কালার, বর্ণহীন। ওকে, আমরা দেখবো এখন মাত্র। সো আমাদের আছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ওকে, ফার্স্ট অফ অল বর্ণ, মেইন জিনিসটা যাতে ডিফারেন্সিয়েট করতে পারে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবুজ, ক্রোমোপ্লাস্ট রঙিন, লাল হতে পারে, হলুদ হতে পারে, কমলা হতে পারে, আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। রঞ্জক, তাহলে কি দিয়ে হচ্ছে এটা সবুজ হয়? ক্যারোটিনয়েড নামক এক রঞ্জকের জন্য এই ক্লোরোপ্লাস্টটা সবুজ হয়। কিসের জন্য সবুজ হয়? ক্যারোটিনয়েড নামক এক রঞ্জকের জন্য। ক্রোমোপ্লাস্ট কেন কালারফুল হয়? জ্যান্থোফিলের জন্য হলুদ হয়, তারপর ক্যারোটিনের জন্য কমলা হয়, এরপর লাল হয় আছে ফাইকোইরিথ্রিনের জন্য, নীল হয় ফাইকোসায়ানিনের জন্য। মনে রাখা একটু কঠিন, আমি তোমাদের একটু সহজ করে দিই। এটা আমরা মনে রাখতাম যে কাকা হজে যায়, এখানে কাকা হজে লিখে দিলাম। কাকা হজে মানে কি? কাতে হচ্ছে ক্যারোটিন, কাতে হচ্ছে কমলা, কাতে ক্যারোটিন, কাতে কমলা। ওকে, এর মাধ্যমে হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টটা বলতে পারবা। পরে হজে যায়, হতে কি হলুদ, জতে হচ্ছে জ্যান্থোফিল। কাকা হজে ক্যারোটিন কমলা, হলুদ জ্যান্থোফিল, এটা মনে রাখবা। এরপর একটা মনে রাখবা হচ্ছে এরিথ্রিন আর সায়ানিন। যেখানেই এরিথ্রিন ওয়ার্ডটা দেখবা, এরিথ্রিন, এরিথ্রিন বা এরিথ্রো যাই বল না কেন, এরিথ্রো ওয়ার্ডটার মানে হচ্ছে লাল, এটা মনে রাখো। এরিথ্রো হচ্ছে একটা ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড, তবে ঠিক জানি না কোনটা, যে কোনো একটা হতে পারে, বাট এটার অর্থই হচ্ছে লাল। আর এটা হচ্ছে সায়ানিন, সায়ানিন ওয়ার্ডটার মানে হচ্ছে নীল।
এটা তোমরা সারা জীবনই বায়োলজিতে পাবা। ওকে, তোমরা 19 পাচ্ছ, 11 12 পাবা, তারপর হচ্ছে ভবিষ্যতে ইনশাআল্লাহ ভবিষ্যতে এখানে যাও না কেন, যদি বায়োলজি পড়াশোনা করো তাহলে এরিথ্রোসায়ানিন এগুলোকে কমন টার্ম তোমাদের জানতে হবে। তাহলে কি বুঝলাম? কাকা হয়তো বুঝলাম, এরিথ্রিন মানে লাল, এই জন্য ফাইকোএরিথ্রিন মানে লাল রং হবে, আর সায়ানিন মানে অলওয়েজ নীল, তাহলে ফাইকোসায়ানিন মানে নীল হবে। আর এক্ষেত্রে হচ্ছে তোমার লিউকোপ্লাস্টে যেহেতু কালার নাই, বর্ণহীন, অবশ্যই কোনো রঞ্জকও থাকবে না, অনুপস্থিত। এরপর তোমার প্রাপ্তিস্থান কোথায় পাওয়া যায়? অলরেডি বলছি, ক্লোরোপ্লাস্ট কই পাওয়া যায়? পাতা, কচি কাণ্ড, মানে যেখানে তোমার সবুজ দেখবা, তোমরা মাথায় চিন্তা করবা যে গাছের কোন কোন পার্টগুলো সবুজ দেখি, সেগুলোতে ক্লোরোপ্লাস্ট আছে। এরপর রঙিন ফুল, রঙিন পাতা, গাজরের মূল, সব ক্ষেত্রে গাছের পাতা কিন্তু সবুজ হয় না, তোমরা অলরেডি দেখছো, গাছের পাতা সবুজ হয় না। ফুল তো অনেক রকমেরই হয়, অনেক কালারের হয়। আর গাজরের মূল কিন্তু কিসের জন্য? ক্লোরোপ্লাস্টের জন্য। অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বেশিরভাগ ক্ষেত্রে মূল কিন্তু লিউকোপ্লাস্ট, শুধুমাত্র গাজরের মূলটা আলাদা। কেন? কারণ গাজরের মূল নিজেই হচ্ছে গাজর, বুঝছো? গাজরের মূল নিজে যেহেতু গাজর, তো গাজরের রং কি নর্মাল না? গাজরের রং তো কমলা। কিসের জন্য কমলা? ক্যারোটিনের জন্য কমলা। সো এটা হচ্ছে গাজরের মূলটা কিন্তু ক্রোমোপ্লাস্টের অংশভুক্ত। আর এটা নিয়ে প্রচুর এমসিকিউতে আসছে, সেটা খেয়াল রাখো। লিউকোপ্লাস্টে কোথায় থাকে? মূলে থাকে, ভ্রূণে থাকে, জননকোষে থাকে। মানে মেইনলি যেখানে হচ্ছে কোনো কালার নাই, চিন্তা করবা মাটির নিচে তো কোনো কালার দেখানোর কোনো মানে হয় না। সো মূলে থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে ভ্রূণে থাকবে, তারপর জননকোষে থাকবে, এগুলোতে। ওকে, এরপর আছে কাজ কি? তাহলে যেহেতু ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে শর্করা তৈরি করা বা খাদ্য তৈরি করা, এক কথা তোমরা যদি খাদ্য তৈরি করা লেখো চলবে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে পরাগায়নে সাহায্য করে, মানে কি যে রঙিন ফল ফুল কেন কিসের দরকার আছে, এগুলোর কাজ হচ্ছে যেসব যারা পরাগায়ন করে, মানে মৌমাছি, তারপর পাখি, ওদেরকে অ্যাট্রাক্ট করে কাছে আনা, পরাগায়নে সাহায্য করা। পর লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই লিউকোপ্লাস্টে যেহেতু অন্য কোনো কাজ করতেছে না, না খাদ্য তৈরি করছে, না হচ্ছে খাদ্য বা জননে হেল্প করছে, তো কি করবে? ও খাদ্যটা সঞ্চয় করবে। ওকে, তো এটা গেল ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি হচ্ছে টিস্যুর ভিতরে। তো আমাদের টিস্যু নিয়ে মিলিয়ে চ্যাপ্টারটা অনেকখানি আছে। টিস্যুর ভিতরে আমাদের ওভারঅল যে উদ্ভিদ টিস্যুকে দুইটা ভাগে ভাগ করা হয়, স্থায়ী টিস্যু আর একটা হচ্ছে তোমার জটিল টিস্যু। সরি, স্থায়ী টিস্যু আর হচ্ছে ভাজক টিস্যু। হ্যাঁ, তোমার উদ্ভিদ টিস্যুকে দুইটা ভাগে ভাগ করা হয়, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। ওই স্থায়ী টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সরল আর জটিল টিস্যু। ওকে, তো সেই সরল যে স্থায়ী টিস্যু আছে তার হচ্ছে তিনটা আবার ভাগ আছে। সেটা কি কি? এটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। এটা নিয়ে অনেকে কনফিউশন থাকো, আর এটা নিয়ে পরীক্ষায় প্রচুর প্রচুর আসছে, আমরা দেখবো এখন এটা। এই ডিফারেন্সটা হচ্ছে সত্যি কথা বলতে একদম 100 স্টার লিখতে পারো, 100 স্টার। এই এই প্রশ্নটা, এই তিনটা ডিফারেন্স মোস্ট প্রবাবলি প্রায় আমি দেখছি বোর্ডে 10 থেকে 11 বার আসছে, সত্যি কথা। বোর্ড একটা খুলে দেখো, খুলে দেখবা 10 বার আসছে, 11 বার বেশি, বেশি লাগলে অ্যাটলিস্ট 10 বার আসছে এই সেম প্রশ্নটা। এই তিনটা ডিফারেন্স তোমার আসেই, মানে তোমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চান্স যে এটা পরীক্ষা তোমার আসবে। সো এটা ভালো মতো পড়তে হবে। সেটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্রথম আমরা দেখবো যে হচ্ছে এই যে কোষীয় অবস্থা কি। প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমা জীবিত, শুধুমাত্র স্ক্লেরেনকাইমাটা হচ্ছে মৃত। আমরা অলরেডি জানি যে জীবনের ভৌত ভিত্তি কি? প্রোটোপ্লাজম। তার মানে যদি প্রোটোপ্লাজম না থাকে তাহলে সেই জিনিসটা মৃত থাকে। তার মানে স্ক্লেরেনকাইমাতে অবশ্যই কি নাই? প্রোটোপ্লাজম নাই। বাকিগুলোতে প্রোটোপ্লাজম আছে, সেজন্য এগুলা জীবিত। এরপরে কোষপ্রাচীর যদি বলি, তাহলে প্যারেনকাইমার কোষপ্রাচীরটা ঠিক একটু পাতলা। ওকে, আর এই ক্ষেত্রে দেখো এখানে কোষপ্রাচীরগুলো একটু পাতলা, এটা একটু পুরু আর এটা অনেকটাই পুরু, মানে একেবারে ভেদ করা যাবে না এমন পুরু। সেই ক্ষেত্রে এটা হচ্ছে পাতলা, এটা হচ্ছে একটু অসম্ভাবে পুরু, আর এটা হচ্ছে পুরাটাই পুরু। এরপর কোষপ্রাচীরের উপাদান, এই কোষপ্রাচীরটা কি দিয়ে তৈরি হয়? আমরা জানি টিপিক্যাল কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয় উদ্ভিদের ক্ষেত্রে? সেলুলোজ দিয়ে। তাই এটা সেলুলোজ দিয়ে তৈরি। এটা যদি একটু পুরু হতে হবে, সেই সেলুলোজের সাথে একটু পেকটিন যুক্ত করে। আর এটা যদি অনেকখানি পুরু হতে হবে, তার সাথে কি থাকে? লিগনিনও অ্যাড থাকে। ওকে, তুমি যদি এখানে সেলুলোজ, পেকটিন, লিগনিন সবই অ্যাড করো, কোনো সমস্যা নেই, কিন্তু লিগনিনটা লিখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে তোমার আন্তঃকোষীয় গ্যাপ। এই দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, কোনো গ্যাপ আছে? এখানে হালকা গ্যাপ আছে, এইখানে হালকা একটু গ্যাপ আছে, বাট এখানে কোনো গ্যাপ নাই, একটা সিঙ্গেল গ্যাপ নেই। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোনো গ্যাপ পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমি কি বলতে পারবো? বলতে পারবো যে প্যারেনকাইমার ক্ষেত্রে আন্তঃকোষীয় গ্যাপ থাকে, ফাঁকা থাকে। এক্ষেত্রে থাকতে পারে, মানে কিছু ক্ষেত্রে থাকে, কিছু ক্ষেত্রে থাকে না। বা স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোনো মতেই থাকবে না। দেখছো না, একটা সিঙ্গেল 1 ইঞ্চি গ্যাপও নাই। 1 ইঞ্চি মানে 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, কোনো গ্যাপ নাই। প্রোটোপ্লাজম অলরেডি আমরা জানি, যেহেতু স্ক্লেরেনকাইমা মৃত, তার মানে কি প্রোটোপ্লাজম থাকবে? থাকবে না। তাহলে এই দেখো, যেহেতু জীবিত উপস্থিত, জীবিত উপস্থিত, মৃত অনুপস্থিত, দেখছো? এরকম করে একটুখানি যদি চিন্তা করো, জিনিসটা বায়োলজি কিন্তু সহজ, একটু রিলেট করে পড়তে হবে। একটু রিলেট করে পড়তেছো, দেখছো এটা জীবিত আছে মানে উপস্থিত, মানে তুমি একই সাথে দুইটা পয়েন্ট পেয়ে যাচ্ছ, ইজিলি মাথায় রেখে যাচ্ছ। এরপরে অবস্থান।
প্যারেনকাইমাটা মেনলি উদ্ভিদের সবগুলো অংশেই পাওয়া যায়, সকল অংশেই পাওয়া যায়। কোলেনকাইমা শুধুমাত্র পাতার শিরা আর পাতার বৃন্ত, বৃন্ত মানে কি পাতার হচ্ছে মূলটা, বোটাটা সেখানে পাওয়া যায়। মানে একটা পাতা যদি এরকম হয়, এই যে এই জায়গাটা আছে না যেখানে পাতার মূলটা শুরু হয়েছে, তারপরে এটা হচ্ছে পাতার বৃন্ত। আর পাতার শিরা হচ্ছে এই যে পাতা দেখছো না যে এরকম থাকে, এরকম 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 ভাগ হয়ে যায়, এগুলো হচ্ছে পাতার শিরা, বুঝছো? এগুলো পাতার শিরা, পাতার বৃন্ত হচ্ছে কোলেনকাইমা থাকে। আর স্ক্লেরেনকাইমা কই থাকে? এটা থাকে নগ্নবীজী আর দ্বিবীজপত্রী। নগ্নবীজে কি হয়? নগ্নবীজে হচ্ছে তোমার ক্রিসমাসের গাছগুলো দেখছো না, পাইন, ক্রিসমাসের পাইন ট্রি যেগুলো দেখছো তোমরা, ওই পাইন ট্রি গুলো কিন্তু নগ্নবীজী। এছাড়া আছে সাইকাস, নেটাম, আরো অনেকগুলো আছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ বলতে মনে করো তোমার আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলা। সেগুলোর ক্ষেত্রে যে কর্টেক্স, ফল আর বীজত্বক, এগুলো একটু কষ্ট লাগবে, বাট এগুলো কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। এগুলো এত বেশি আসলে ডিটেলস বোঝানোর কিছু নাই, জাস্ট মনে রাখবা নগ্নবীজ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল আর বীজত্বকে, এগুলা মনে না রাখলেও খালি কর্টেক্স, ফল আর বীজত্বক মনে রাখলেই হবে। ওকে। আর এটা হচ্ছে পত্রবৃন্তে কোষ গুচ্ছরূপে থাকতে পারে, এটা মনে রাখতে পারো। যদি মনে না থাকে খালি উপরের পার্টটা লিখলেই হবে। এরপর আসলাম হচ্ছে আমার কাজ। কাজ কি? কাজ হচ্ছে তোমার এটা কি করবে, অবশ্যই যেহেতু সাইট ইস্যু, সাইট ইস্যু কাজ হচ্ছে দেহটা গঠন করা। তো দেহ গঠন করবে, খাদ্য প্রস্তুত করবে, খাদ্য সঞ্চয় করবে, খাদ্যদ্রব্য পরিবহন করবে। হয়তো এখানে কিছু দেখা যাবে না, সমস্যা নেই, তোমাদের তো পিডিএফ দেওয়া হবে, তোমার পিডিএফটা দেখে নিও। এরপর আছে কোলেনকাইমার কাজ কি? যেহেতু ওয়েক টু কম্পারেটিভলি পুরু, সো কি করবে? ও সে দৃঢ়তা প্রদান করবে। আর ক্লোরোপ্লাস্ট যদি থাকে, যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে খাদ্য উৎপাদন করতে পারবে, অবশ্য আমরা জানি। এরপরে স্ক্লেরেনকাইমা কি করে? সেম, যেহেতু অবশ্যই পুরু, সো দৃঢ়তা প্রদান করবেই। আর লাস্টে পানি আর খাদ্য লবণ পরিবহন করবে। তো এগুলো একটু তোমরা কষ্ট করে পড়ে নিতে হবে, পড়ে নিয়ে তোমরা আশা করি বুঝতে পারবা। এটা পেঁচানো লাগবে আমি জানি, এটা আসলে প্যারা খাওয়ার চান্স অনেক ভালো, বাট যদি ভালো মতো একটু বুঝে একটু আয়ত্ত করতে পারো, এটা থেকে কিন্তু একটা সিকিউতে 3 মার্ক আসার চান্স বা 4 মার্ক আসার চান্স অনেকটাই বেশি। প্লাস পাশাপাশি তোমরা একটু ফিগারটা শিখে নিবা, এই ফিগার থেকে যদি আঁকাইতে পারো তাহলে কিন্তু যদি 4 মার্কে আসে, আর যদি এই কয়টা ডিফারেন্স আর ছবিটা দিতে পারো, তোমাকে কিন্তু 4/4 দেওয়ার চান্স হচ্ছে 90 থেকে 95%। টিচার তোমাকে দিতে পারে না, বাধ্য, মানে এত সুন্দর করে তুমি লিখছো, প্লাস হচ্ছে তুমি এত সুন্দর করে ছবি আঁকাইছো, টিচার দিতেই হবে। তো এটা গেল একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর আছে জাইলেম টিস্যু। আমি বলছিলাম স্থায়ী টিস্যু 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জটিল টিস্যু আর একটা হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যু আমরা 3টা দেখলাম, হ্যাঁ, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে জটিল টিস্যু কি ছিল? জটিল টিস্যু হচ্ছে এই 2টা, জাইলেম আর ফ্লোয়েম। এগুলোকে একসাথে ভাস্কুলার বান্ডেলও বলা হয়। কেন ভাস্কুলার কেন বলা হয়? কারণ এগুলা পরিবহন করে। বান্ডেল মানে টিস্যু গুচ্ছ, আর ভাস্কুলার মানে পরিবহন। সো পরিবহন টিস্যু গুচ্ছ আমাদের এই জাইলেম আর ফ্লোয়েম। এখন আমরা দেখবো কোনটা কি পরিবহন করে। সো জাইলেম টিস্যু কি করবে? এটা সাধারণত মৃত কোষ দিয়ে তৈরি, মানে আমরা কি জানি এখানে প্রোটোপ্লাজম বেশিরভাগই নাই, বাট ফ্লোয়েমের ক্ষেত্রে এক সারি জীবাণু কোষ দিয়ে গঠিত, মানে বেশিরভাগ ক্ষেত্রে প্রোটোপ্লাজম পাওয়া যাবে। ওকে, তাহলে এই উপাদানগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। জাইলেমের 4টা উপাদান আছে, ট্র্যাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। খেয়াল রাখবা প্যারেনকাইমা আর ফাইবার এই দুটো মনে রাখতে পারলে এই দুটার থেকে কিন্তু কমন আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। দেখছো, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এটা হচ্ছে 2 ক্ষেত্রে কমন। এক্সট্রা করে মনে রাখতে হবে কি? ট্র্যাকিড আর ভেসেল এই পাশে, এই পাশে সঙ্গী কোষ আর সিএফ কোষ। সঙ্গী কোষ, সিএফ কোষ, আর এই পাশে হচ্ছে ট্র্যাকিড আর ভেসেল, এই দুটো এক্সট্রা। আর প্যারেনকাইমা আর ফাইবার হচ্ছে জাস্ট জাইলেম ফ্লোয়েম এক্সচেঞ্জ করে লিখে দিতে পারবা। এটা গেল। এরপর হচ্ছে অবস্থান। অবস্থান কই থাকে? জাইলেম টিস্যুটা মনে করো এটা হচ্ছে একটা স্লাইড দেখতেছো তুমি, এটা এরকম 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 করে থাকবে, এরকম এরকম করে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে এই যে কেন্দ্রের দিকে, এই কেন্দ্রের দিকে থাকবে এটা কি? জাইলাম। আর এই যে প্রান্তের দিকে চলে যাচ্ছে, পরিধির দিকে চলে যাচ্ছে, এগুলো হচ্ছে ফ্লোয়েম। তুমি যদি একটা টিস্যুতে একটা স্লাইড করে দেখা হয়, স্লাইডের ক্ষেত্রে তখন বোঝা যায় যে কেন্দ্রে থাকে হচ্ছে জাইলেম, আর দূরে সরে যায় পরিধির দিকে, সেটা হচ্ছে ফ্লোয়েম। আর লাস্টে হচ্ছে আমার কাজগুলো কি কি? কাজগুলো আমরা দেখবো উদ্ভিদের মূল থেকে পাতায় নিয়ে আসে। ওকে, তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ওর কাজ হচ্ছে, এটা হচ্ছে মূল থেকে পাতায় নিয়ে আসতেছে, দেখছো সিরিয়ালটা এরকম আসতেছে, এটা মূল থেকে পাতায় নিয়ে আসবে। আর ওর কাজ হচ্ছে পাতা থেকে যেখানে দরকার সেখানে নিয়ে যাওয়া, উল্টা কাজ করবে, পাতা থেকে শরীরে, তাই না? কারণ পাতায় হচ্ছে ও কি করবে? মূল থেকে পাতাতে হচ্ছে ও মানে পরিবহন করে নিয়ে আসবে তোমার পানি আর খনিজ লবণ। তারপরে পাতাতে কি হবে? ক্লোরোপ্লাস্টের মাধ্যমে খাদ্য উৎপাদন হবে, সেই খাদ্যটা পরে পুরো শরীরে আবার ছড়াই দিতে হবে, তাই না? তো সেটা হচ্ছে পাতায় প্রস্তুত যে খাদ্যটা উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করবে। সো কি দেখলাম? তো হচ্ছে মূল থেকে পাতায় হচ্ছে পানি আর খনিজ লবণটা নিয়ে আসলো, সেটা পাতা থেকে খাদ্য তৈরি হওয়ার পর শরীরে পৌঁছায় দিল কে? ফ্লোয়েম। তো ওদের কাজ হচ্ছে কাইন্ড অফ একটা আরেকটা সম্পর্কিত। ও ফার্স্টে খাবার নিয়ে আসবে, ও মানে পানিটা নিয়ে আসবে, ও খাবারটা ছড়াই দিবে। ওকে, তো ফার্স্টে হচ্ছে জাইলেমের কাজ, পরে ফ্লোয়েমের কাজ, আর এই হচ্ছে তোমার পার্থক্যগুলো। এগুলো এটা নিয়ে মোটামুটি 3 মার্কের ভালোই প্রশ্ন আসে, তো একটু এর ভালো মতো প্রিপারেশন নিয়ে যাই। ওকে, এরপর হচ্ছে ট্রাকিড আর ভেসেল। এটা মোটামুটি পরীক্ষা আসছে।
ট্রাকিড হচ্ছে তোমার, খেয়াল রাখো দুইটাই কিন্তু তোমার জাইলেমের অংশ। ওকে, ট্রাকিড আর ভেসেল দুইটাই কিন্তু তোমার জাইলেমের আন্ডারে পড়ে। ওকে, তো এটা দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি ট্রাকিড একটা সরু লম্বা চিকন তিন সেটা জিনিস, আর ভেসেলটা হচ্ছে অনেকটা বলা যায় পাইপের মতো বা নলের মতো। ওকে, আমরা এখানে একটু ডিফারেন্স গুলো দেখি। ফার্স্টে দৈর্ঘ্য আর আকৃতি। আচ্ছা, ট্রাকিডটা হচ্ছে লম্বা, লম্বা, প্রান্তদ্বয় সরু আর সূচালো। দেখছো, ট্রাকিডের ক্ষেত্রে প্রান্তদ্বয় লম্বা, সরু আর সূচালো, এটা আমরা দেখতে পাচ্ছি। আর ভেসেলের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে খাটো চোঙের মতো বলা হয়েছে, খাটো চোঙের মতো। দেখো এর সেটা খাটো হবে, আর চোঙ মানে হচ্ছে পাইপ আর নলের মতো, বুঝছো? একটা খাটো পাইপের মতো একটা জিনিসটা। দেখো মানে নিচে আবার হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এখান থেকে পানি যাতায়াত করতে পারে। ওকে, তো গঠনটা একটু এখানে পেঁচানো আছে, তোমরা গঠনটা একটু রিডিং পড়ে বোঝার চেষ্টা করবা, এরপর হচ্ছে লেখার চেষ্টা করবা। নিশ্চয়ই এরকম দেখো, প্রাচীরে লিগনিন জমে পুরু হবে এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যাবে। আমরা জানি প্রাচীরে লিগনিন জমে পুরু হয় কার? স্ক্লেরেনকাইমার, এটা আমরা জানি, তাই না? তাহলে ফলে পানির পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। তো এত কিছু তোমরা হচ্ছে না জেনে জাস্ট এটুক যদি নাও তাও সমস্যা নেই, কোনো সমস্যা নাই, জাস্ট এটুক বলতে পারো যে হচ্ছে, খালি এইটুক বলতে পারো এখান থেকে এইটুক পর্যন্ত, যে প্রাচীরে লিগনিন জমে পুরু হয় এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। কি হয়? প্রাচীরে লিগনিন জমে পুরু হয়ে অভ্যন্তরীণ গহ্বরটাই বন্ধ হয়ে যায়, যার জন্য কি হয়? পানির চলাচল পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে, পাশাপাশি দুটো জোড়াকূপ থাকে, এরকম এরকম দুটো কূপ তৈরি হয়, যার মাধ্যমে হচ্ছে পানিটা যাতায়াত করে। আর ভেসেলের ক্ষেত্রে প্রান্তীয় প্রাচীরটা গলে গিয়ে, এই যে প্রান্তীয় যে প্রাচীর আছে, এখানে প্রাচীর ছিল একটা, প্রাচীরটা গলে যায়, গলে হচ্ছে যে এরকম হচ্ছে পাইপের মতো জায়গা তৈরি করে, যেখান দিয়ে পানিটা উপরে উঠতে সাহায্য করে ভেসেলের ক্ষেত্রে। প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে দীর্ঘ নল সদৃশ একটা অঙ্গ তৈরি করে। দেখছো, নল সদৃশ অঙ্গ হয়ে গেছে। পর অবস্থান যদি বলি, অবস্থানটা হচ্ছে ফার্ন বর্গ। ফার্ন কি ভাইয়া? ফার্ন হচ্ছে তোমার ঢেকি শাক, তোমাদের বই কথা মতো হচ্ছে ঢেকি শাক, ঢেকি শাক বা হচ্ছে কি পাম ফার্ন বলা এটাকে, পাম ফার্ন, সেটা হচ্ছে কি আমাদের ফার্ন বর্গ। এরপর হচ্ছে নগ্ন বীজ, অলরেডি বলছি তোমাদের ক্রিসমাসের গাছগুলা, আর হচ্ছে আবৃত বীজ হচ্ছে তোমার এই আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, এগুলা এই উদ্ভিদের প্রাইমারি আর সেকেন্ডারি জাইলেম টিস্যুতে। এত বেশি প্যারাচ্ছে, জাস্ট মনে রাখবা ফার্ন, নগ্ন, আবৃত, জাইলেম টিস্যুতে, শেষ। প্রাইমারি সেকেন্ডারি মনে না রাখলেও সমস্যা নেই। আর বেসেল কই পাওয়া যাবে ভাই? বেসেল থাকবে হচ্ছে সব আবৃত বীজিতে, খেয়াল রাখো আবৃত বীজি সবার কাছেই থাকবে। আর ইয়ার ক্ষেত্রে তোমার উন্নত নগ্ন বীজের ক্ষেত্রে পাওয়া যাবে, যেমন নেটাম, এটা মনে রাখলেও উন্নত নগ্ন বীজি আর আবৃত বীজের ক্ষেত্রে। আর এখানে কি ছিল? ফার্ন বর্গ, নগ্ন বীজি, আবৃত বীজি, তিনটার ক্ষেত্রে। ওকে, কাজ কি? কাজ হচ্ছে তোমার কোষ রস পরিবহন করবে, অবশ্যই যেখানে নলের মাধ্যমে আমরা দেখতেছিলাম কোষ রস পরিবহন করবে। আর এটা কি করবে? পানির খনিজ লবণ পরিবহন করবে। মেইন কাজ কি ছিল জাইলেমের? পানি আর খনিজ লবণ পরিবহন করা, যেটা কি করতেছে? বেসেল করতেছে। আর ও কি করবে? কোষ রস পরিবহন করবে। দুজনই অঙ্গতে দুজোড়া প্রদান করবে, আর এক্সট্রা করে কি করবে? খাদ্য সঞ্চয় করবে। কারণ কি? দেখো আমরা পড়ছিলাম না যে প্রাচীরে লিগনিন হয়ে ওর কি ছিল? স্ক্রিন ক্যামেরা ছিল। স্ক্রিন ক্যামেরা কি করতো? স্ক্রিন ক্যামেরার কাজ কিন্তু খাদ্য সঞ্চয় করা একটা ছিল। সো সেক্ষেত্রে ও কিন্তু খাদ্য সঞ্চয় করতে পারবে। তো এই গেল ট্র্যাকিড আর বেসেল। এরপর আমরা দেখবো সিভ নল আর বেসেল। আগেরটার সাথে এখানে একটু ফার্স্ট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ট্র্যাকিড আর বেসেল দুইটাই কিন্তু জাইলেমের অংশ, কিন্তু সিভনল আর বেসেল কিন্তু সিভনলটা কিন্তু ফ্লোয়েমের অংশ, আর বেসেল হচ্ছে জাইলেমের অংশ। এটা হচ্ছে কি ফ্লোয়েমের অংশ, আর হচ্ছে জাইলেমের অংশ। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি জিনিসটা দেখতে অনেকটাই কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। এখানে হচ্ছে আশেপাশে করে একটুখানি এক্সট্রা লেয়ার থাকবে, আর এখানে কোনো লেয়ার থাকবে না। আর এখানে হচ্ছে তোমার গ্যাপ গুলো হচ্ছে একরকম লম্বা লম্বা, আর এখানে গ্যাপ গুলো হচ্ছে ফুটা ফুটা টাইপ। আমরা দেখবো এখন ডিফারেন্স গুলো মেইনলি। ফার্স্ট অফ অল আমরা দেখছি, দেখো সিভনল হচ্ছে ফ্লোয়েম টিস্যুর উপাদান, আমরা জানি অলরেডি এটা। আর ভেসেলটা হচ্ছে জাইলেম টিস্যুর উপাদান, বলে ফেলছি। এরপর হচ্ছে সিভনলটা কি ছিল? সজীব কোষ দিয়ে গঠিত। অলরেডি আমরা জানি আমাদের ফ্লোয়েমটা কিন্তু অ্যাকচুয়ালি সজীব কোষ দিয়ে গঠিত হয়, আর ভেসেলটা হচ্ছে মৃত কোষ দিয়ে গঠিত, কারণ জাইলেমটা হচ্ছে মেনলি মৃত কোষ দিয়ে গঠিত হয় বেশিরভাগ ক্ষেত্রেই। শুধুমাত্র জাইলেমের শুধুমাত্র কোনটা? জাইলেম, যেটা প্যারেনকাইমা, শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে জীবিত, বাকি তিনটাই মৃত, বুঝছো? আর ফ্লোয়েমের ক্ষেত্রে শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে মৃত, বাকি তিনটাই জীবিত। ওকে, ওকে, তাহলে হচ্ছে প্রস্তুপ্রাচীরে কি হয়? সিভ প্লেট উৎপন্ন হয়। সিভ প্লেট, এই যেগুলো দেখতেছো না, প্রস্তুপ্রাচীরে যে এক্সট্রা করে হচ্ছে প্রাচীর তৈরি হয়, এই প্রাচীর গুলো হচ্ছে সিভ প্লেট বলা হয়। সিভ প্লেট, এই জন্য একে সিভ নল বলে মেইনলি। আর বেসেলের ক্ষেত্রে কেন? যেহেতু ওকে তো অবশ্যই সিভ প্লেট থাকবে না, তো সিভ নল তো বলবে না, তাই না? বেসেলে এই জন্য যে থাকে না, সে তো সিভ প্লেট থাকবে না, হচ্ছে কথা। আর লাস্টে সরি তোমার শীতকালে এই যে সিভ প্লেটটা ছিল, তারপর আরেকটা এক্সট্রা লেয়ার আসে, তাকে বলা হয় ক্যালাস প্যাড। শীতকালের ক্ষেত্রে, শুধুমাত্র শীতকালে
এই সিফ প্লেটটা যে গঠন হয়েছিল তারপর আরেকটা লেয়ার আসবে, তাকে বলা হবে ক্যালাস প্যাড। আর যে কিন্তু ওর তো সিফ প্লেটই নেই, তাহলে তো ক্যালাস প্যাডও থাকবে না। সো জাস্ট মনে রাখবা ওর ক্ষেত্রে সিভ নল, সো সিফ প্লেট থাকবে, আর সিফ প্লেটের উপরে শীতকালে কি থাকবে, ক্যালাস প্যাড থাকবে। ওকে, শীতকাল ক্যালাস, কালে ক্যালাস, শীতকালে ক্যালাস, কালে ক্যালাস। ওকে, আর ওর ক্ষেত্রে না আছে সিফ প্লেট, না থাকবে ক্যালাস প্যাড, কিছু থাকবে না। সো এই হচ্ছে ডিফারেন্স। এরপর পেশির প্রকারভেদ। পেশির প্রকারভেদে সেখানে আমরা উদ্ভিদ টেরিটরি থেকে বের হয়ে মানুষের টেরিটরি চলে আসলাম, বা প্রাণীর টেরিটরি চলে আসলাম। তো প্রাণী বা মানুষের ক্ষেত্রে আমাদের মেইনলি 3 ধরনের কোষ ওভারঅল বলা যায়। একটা হচ্ছে আমাদের স্কেলেটাল বা কঙ্কাল বা ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে আমাদের স্মুথ বা মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে আমাদের হৃদপেশি। ওকে, কথায় বোঝা যাচ্ছে যেটা হচ্ছে আমাদের কঙ্কাল বা হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক মানে আমি ইচ্ছা মতোই পেশি নড়াচড়া করতে পারবো, এমন পেশি। ওকে, এই যে ব্রেক নড়াচড়া করতেছি, পেশি এখানে পেশি নড়াচড়া করতেছে না, এই পেশিগুলো কি তাহলে ঐচ্ছিক পেশি, আমার ইচ্ছা মতো নড়াতে পারছি। অনৈচ্ছিক পেশি কোনগুলো ভাই? যেগুলো মনে করো আমাদের যে যকৃতের পেশি আছে, তারপর আমাদের কিডনির পেশি আছে, তারপর আমাদের প্রায় ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের পেশি আছে, এগুলো তো আমি চাইলে নড়াতে পারছি না, আমি তুই চেষ্টা করলাম, পারলাম না তো, ঠিক আছে, আমার ইচ্ছা এগুলো নড়ে না, এগুলো হচ্ছে আমাদের ব্রেনের প্যারাসিম্প্যাথি দিকে অটোমেটিক নড়াচড়া করে। তো এগুলো হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি। আর লাস্টলি আমাদের হৃদপেশি, তো নাম শুনে বুঝতেছো, হৃদপিণ্ড থাকে তো হৃদপেশি। হ্যাঁ, এটা হৃদপিণ্ডেরটা হচ্ছে কি একটু কাইন্ড অফ মিক্সড, ওর স্ট্রাকচার আর গঠনটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশির মতো। দেখো গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজটা হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো, বুঝতে পারলাম? মানে দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু আমরা কিন্তু চাইলে আমাদের হার্টকে বিট করাইতে পারি না, আমাদের হার্টবিট কিন্তু আমাদের আন্ডারে নাই, তাই না? তাহলে এগুলো হচ্ছে কাজটা অনৈচ্ছিক পেশির মতো। আমরা দেখবো, বিশাল করে দেখবো, অনেকগুলো রেফারেন্স আছে এখানে। প্রথমত ঐচ্ছিক পেশি, সো প্রাণীর ইচ্ছাধীন, বলছি এর ইচ্ছাধীন না। আর হৃদপেশিও বলছি, কাজে কিন্তু মানুষ আমরা চাইলেই হৃদপেশি কন্ট্রোল করতে পারি না, তো ইচ্ছাধীন না। আকৃতি আমরা দেখবো, দেখো লম্বা নলাকার, এটা হচ্ছে খাটো নলাকার। নলাকার মানে নলাকারটা সেম, আর এখানে মাকু আকৃতির বা স্পিন্ডল আকৃতি। এই যে শেপটা আছে না, চোখের মতো শেপটা, এই শেপটাকে বলা হয় স্পিন্ডল বা মাকু আকৃতি। আর দেখো এই যে লম্বা নলাকার, আর এটা হচ্ছে নলাকার বাট একটু খাটো হয় কম্পারেটিভলি। নিউক্লিয়াস, অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকবে, এখানে একটাই নিউক্লিয়াস থাকবে, এখানেও এক বা একাধিক নিউক্লিয়াস থাকবে। এটা মাঝে থাকবে, এটা মাঝে থাকবে, আর এটা হচ্ছে এক প্রান্তে থাকবে। অনেকগুলো নিউক্লিয়াস থাকবে আর মেনলি কোষের এক প্রান্তে থাকবে। আর এটা হচ্ছে অনৈচ্ছিক পেশিটা হচ্ছে একটাই থাকবে, এই যে দেখো পুরাটাতে শুধুমাত্র একটা নিউক্লিয়াস থাকবে, কেন্দ্রে থাকবে। এগুলোর ক্ষেত্রেও পুরাতে একটা নিউক্লিয়াস থাকবে, এটাও কেন্দ্রেই থাকবে। পর শাখা, শুধুমাত্র এটা হচ্ছে হৃদপেশির একটা ইউনিক বৈশিষ্ট্য, হৃদপেশিতে শাখা আছে আর ইন্টারক্যালেটেড ডিস্ক বলে একটা জিনিস আছে। এই শাখা আর ইন্টারক্যালেটেড ডিস্ক এটা শুধুমাত্র হৃদপেশির ক্ষেত্রে প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে থাকবে না। এই দেখো, এই যে এখানে দেখো শাখা আছে, দেখছো শাখা হয়ে গেছে, এখানে কিন্তু একটা সিঙ্গেল লাইন, এখানে একটা সিঙ্গেল, বাট এখানে কিন্তু শাখা আছে। এই শাখাগুলো শুধুমাত্র হৃদপেশিতে থাকবে। আর এখানে দেখবা এখানে একটা পরপর সাদা রঙের কিছু কালার আছে, এগুলাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক, যার মাধ্যমে আমাদের পুরো হার্টটা একসাথে একটা টাইমে হচ্ছে স্কুইজ করে বা হচ্ছে কি সংকোচন হয়। তো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক আর শাখা। এরপর অবস্থান, অলরেডি বলছি যে অস্থিতন্ত্রে থাকে, যেখানে হচ্ছে আমাদের অস্থিতন্ত্র, অস্থি মানে হচ্ছে আমাদের হাড়, আমাদের হাড়ের আশেপাশেই থাকবে, যেগুলো মাসল আমরা নাড়াতে পারি, আমাদের হাড়ে যাতে আমরা নাড়াতে পারি। শুধুমাত্র হাড় তো আমাদের আন্ডারে নাই, আমরা পেশিকে নাড়াই, পেশির মাধ্যমে আমাদের হাড়টা নড়ে। ওকে, তারপর এটা থাকে রক্তনালী, পৌষ্টিক নালী, যেগুলো হচ্ছে আমাদের আন্ডারে নাই, অলরেডি বলছি। হ্যাঁ, আর লাস্ট হচ্ছে হৃদপিণ্ড, অবশ্যই হৃদপেশি হৃদপিণ্ডিতে থাকবে, কোনো কথা নাই। সংকোচন আর প্রসারণ ক্ষমতা, ঐচ্ছিক পেশি আমরা কিন্তু অনেক ফাস্ট নড়াচড়া করতে পারি, অনেক ফাস্ট নড়াচড়া করতেছি, হ্যাঁ অনেক ফাস্ট হচ্ছে। এটা হচ্ছে হৃদপেশি কম্পারেটিভলি ভালো, মানে পরিমিতভাবে দ্রুত, ও একটা নির্দিষ্ট স্পিডে হচ্ছে চলাফেরা করে, এই জন্য পরিমিতভাবে বলা হয়েছে। আর অনৈচ্ছিক পেশি অনেক স্লোলি চলে, আমাদের আন্ডারে নাই, সামরেক্স বলতে পারবো না, আস্তে আস্তে চলুক আর জোরে চলুক সেটা ওর ইচ্ছা। আর লাস্ট হচ্ছে কাজ কি, দেখো বলছিলাম আমাদের পায়ে মনে করো পায়ের যে হাড় আছে সেখানে মাসেল আছে, যার জন্য আমরা চলাফেরা করতেছি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির জন্য। অনৈচ্ছিক পেশি কি করে, আমাদের শরীরে মনে করো আমি খাবার খাচ্ছি, সেটা হজম হওয়ার জন্য আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র পাকস্থলী সব কি নড়াচড়া করতে হচ্ছে না, মাসলের সংকোচন প্রসারণ হচ্ছে, সেটা কি করতেছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গাদি সঞ্চালন করছে। আর হৃদপেশি হচ্ছে আমাদের হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ করে, যার জন্য আমাদের পুরো শরীরে রক্ত যায়, রক্ত আসে। হৃদপিণ্ডের প্রসারণ না হলে কিন্তু আমরা মরে যেতাম। ওকে, আমাদের পুরো শরীরে রক্ত যেত না, আসতো না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 3টা পেশির কাজ, এটা অনেক ইম্পর্টেন্ট, আর বিশেষ করে ছবি সহ এই ছবিটা তোমাদের শিখতে হবে। এই ছবি আর এটা প্রায় হচ্ছে তোমাদের সিকিউতে আসে। এই মোটামুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে ওই প্যারেনকাইমা কোরেনকাইমা, তারপর হচ্ছে তোমার জাইলাম ফ্লোয়েম, আর এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এই ছিল তোমাদের 2 নম্বর চ্যাপ্টারে, অনেকগুলাই ছিল আমি জানি, অনেক কিছু পড়াশোনা তোমাদের করাইলাম, সো অনেক কিছু হয়তো তোমরা বুঝতে পারো নাই, অনেক কিছু একটু বারবার পড়ে দেখতে হবে,
এটাই বায়োলজি। হ্যাঁ, একটু যেগুলো ভালো মনে থাকে না, পরে 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 রিভিশন দিয়ে দিয়ে একটু মুখস্থ করতে হবে। কিছু কিছু বিষয় আসলে সবকিছু বোঝানো সম্ভব না, কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হয়। যাও যতখানি পেরেছি তোমাদের বোঝানোর ট্রাই করেছি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।